আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসির রায়ে শঙ্কায় কারাবন্দী আওয়ামী নেতারা অদ্ভুত যা করছেন। ডিসি নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ। 4 বিয়ে নিয়ে অবশেষে যা বললেন বিএনপি প্রার্থী তুলি। চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান। পাকিস্তানের সংবিধান সংশোধন, গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায় মুক্তি পেলেন সেনাপ্রধান অসীম মনির। এবার বিস্তারিত। আগামী 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় দেয়া হবে। রায়ে হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হতে পারে বলে আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করছেন। ফলে তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কারাগারে আটক আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী কালাম আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী AB তাজুল ইসলাম সহ প্রায় সবার মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। অনেককে বিষণ্ণ দেখা গেছে গত কয়েকদিন ধরে। কেউ কেউ আবার পরিবারকে ফোনে জানিয়ে দিয়েছেন, হাসিনার ফাঁসির রায়ের পর আমাদেরও রায় হবে, যে কোনো মুহূর্তে আমাদের ফাঁসি হয়ে যেতে পারে, আমাদের নিয়ে আর চিন্তা করে লাভ নেই। তবে কারাবিধি অনুযায়ী আসামিদের ফোন ব্যবহারের কোনো বিধান না থাকলেও কতিপয় অসাধু কর্মকর্তার কারণে এই সুবিধা তারা পাচ্ছেন। কারাবন্দী বাম ঘরানার নেতারাও যেমন ইনু, মেনন, শাহজাহান খানেরাও এখন নামাজ রোজা শুরু করেছেন। তারা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন বিপদ মুক্তির জন্য। ইতোমধ্যে রায় ঘোষণাকে ঘিরে ঢাকা এবং ঢাকার বাইরের কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই 29 জেলার জেলা প্রশাসক বদলি ও নতুন নিয়োগ দিয়েছে সরকার। জনকণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই পদায়ন ঘিরে ফের উঠেছে নিরপেক্ষতা, দক্ষতা ও রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন। অভিযোগ উঠেছে অধিকাংশ পদায়নই হয়েছে আওয়ামী ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ রেখে। এতে প্রশাসনের ভেতরে ক্ষোভের পাশাপাশি নিরপেক্ষতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বাড়ছে। মাঠ প্রশাসনের ঝুঁকি ও আস্থাহীনতার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে আওয়ামী ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে এই পদায়নকে অনেকেই দেখছেন নির্বাচনী মাঠ দখলের কৌশল হিসেবে। আর এই কারণে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসনের বিতর্ক যেন পিছু ছাড়ছে না, বরং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও ঘনীভূত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক কর্মকর্তা বর্তমানে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তা জানান, সামনে নির্বাচন, এই সময়ে মাঠ প্রশাসনের দায়িত্ব পেয়েছেন আওয়ামী সরকারের সুবিধাভোগী অন্তত 10 থেকে 12 জন কর্মকর্তা। পাশাপাশি মাঠ প্রশাসনে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও 3 জন ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অভিজ্ঞতা নাই বললে চলে এমন অযোগ্যদের ডিসি হিসেবে নিয়োগ হয়েছে। এতে একদিকে যেমন নির্বাচনকালীন মাঠ প্রশাসনে বড় ঝুঁকির শঙ্কা রয়েছে, তেমনি যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনার ভার আরও বাড়ছে বলে মনে করেন তারা। সামাজিক মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হওয়া আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার। এর আগে তিনি ভোলা জেলার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী ঘনিষ্ঠ এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নিজ এলাকায় 100 একর জমিতে মৎস্য ঘের তৈরির অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও তাকে নির্বাচনকালীন সময় গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। একইভাবে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি ও বার্তা শেয়ার করা উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা, শেখ রেহানা এমনকি টিউলিপ রেজওয়ানার ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। সরকারি কর্মকর্তা হয়েও এমন দলীয় সংশ্লিষ্টতা প্রকাশ্যে আনায় প্রশাসনের ভেতরে সমালোচনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে নড়াইলের সাবেক ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে। উপসচিব পদে পদোন্নতির পরই তিনিও কিছু আওয়ামীপন্থী কর্মকর্তা বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নেন। তার বিরুদ্ধে নড়াইলের ডিসি থাকাকালীন আর্থিক অনিয়ম ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ইস্যুর অভিযোগও রয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে। এছাড়া ইকোনমিক ক্যাডারের অন্তত
3 কর্মকর্তা যাদের মাঠ প্রশাসনের কাজের ভালো অভিজ্ঞতা নেই বললেই চলে, তাদেরও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান ও মানিকগঞ্জের ডিসি নাজমুন আরা সুলতানা। প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও তাদের পদায়ন প্রশ্ন তুলছে দক্ষ ও বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে। একইভাবে আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাগেরহাটের সাবেক ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। তারও মাঠ প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও 2 জেলার ডিসি পদে পরপর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিতর্কিত 2014 সালের নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ARO হিসেবে দায়িত্ব পালন করা সন্দীপ কুমার সিংহ ও লুৎফুন নাহারকেও যথাক্রমে বরগুনা ও মেহেরপুরের ডিসি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা ও নির্বাচনী অনিয়মের অভিযোগ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সময় থেকেই ডিসি নিয়োগ নিয়ে আর্থিক কেলেঙ্কারি ও প্রভাব খাটানোর অভিযোগ চলে আসছে। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আওয়াল মজুমদার গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিলে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হয়, এটাই সবচেয়ে বড় বিপদ। ঢাকা 14 থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সানজিদা ইসলাম তুলির সম্প্রতি 4 বিয়ে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের তৈরি হয়েছে। বিতর্কের পর বিষয়টি নিয়ে কথা বলেন তুলি। তিনি বলেন, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আরও বলেন, আজ নারীর অধিকার নিয়ে বলতে গিয়ে আমি 4 বিয়ের ব্যাপারে ইসলামের বিধানের বিরুদ্ধে কিছু বলিনি। তিনি বলেন, কোরআন ও সুন্নাহতে একাধিক বিয়ের অনুমতি আছে, তবে শর্ত হলো ন্যায় বিচার। তুলি আরও বলেন, ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারে, তবে কঠোর শর্ত হলো প্রতিটি স্ত্রীকে সময়, অর্থ, অধিকার ও মর্যাদায় পূর্ণ সমান ন্যায় বিচার করতে হবে। কোরআন স্পষ্ট নির্দেশ দেয়, যদি ন্যায় বিচার করা সম্ভব না হয় তবে একটিতে সীমাবদ্ধ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে প্রকাশ করে করো। তিনি বলেন, আমাদের বুঝতে হবে ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই শুধুমাত্র আইনের একটি অংশ ধরে নয়, পুরো নির্দেশনা অনুসারে চলা জরুরি। সমাজের দায়িত্ব হলো নারীর সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা। তাই আমাদের বক্তব্য ছিল শুধু এই, আমাদের বোনদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা, তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের উপর জোর দেয়, প্রতারণার উপর নয়। দুঃখ প্রকাশ করে তুলি বলেন, দয়া করে আমার বক্তব্যকে ভুলভাবে বা ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবেন না। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয় বোধে আঘাত পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বেইজিং কর্তৃপক্ষ চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই প্রেক্ষাপটে চীন তার নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে। শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাকাইচি তাইওয়ান ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা দুই দেশের পারস্পরিক বিনিময়ের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের জীবন ও শারীরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই তাদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাকাইচি চলতি মাসের শুরুতে পার্লামেন্টে বলেন, তাইওয়ানকে কেন্দ্র করে কোনো সামরিক জরুরি অবস্থা সৃষ্টি হলে তা জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এই মন্তব্যের পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর ফলে চীন থেকে জাপানের পর্যটন ও দুই দেশের বিভিন্ন বিনিময় কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন থেকে ৭৪,৮০,০০০ পর্যটক জাপান ভ্রমণ করেছেন, যা সব দেশ ও অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই শুক্রবার উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে। একই দিন রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে একটি সতর্কবার্তা জারি করে। চীনা দূতাবাসের পোস্টে বলা হয়, তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমান পরিস্থিতি জাপানে চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে অভূতপূর্ব ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে তাকে গ্রেপ্তার, মামলা ও বিচার প্রক্রিয়া থেকে আজীবন দায়মুক্তি প্রদান করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত পাকিস্তানের স্বৈরতান্ত্রিক প্রবণতা আরও জোরালো করবে। নতুন সংশোধনীর ফলে 2022 সাল থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অসীম মুনির এখন পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তদারকির ক্ষমতা পাবেন।
তার ফিল্ড মার্শাল পদবি আজীবনের জন্য বহাল থাকবে এবং অবসর পরেও রাষ্ট্রপতির নির্দেশে দায়িত্ব পালনের সুযোগ থাকবে, যা তাকে জনপরিসরে দীর্ঘমেয়াদী প্রভাবশালী ভূমিকা নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে সংবিধানের ২৭তম সংশোধনী কার্যকর হয়েছে। এই আইনে শুধু সেনাবাহিনী নয়, দেশের সর্বোচ্চ আদালতগুলোর কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকারি পক্ষের দাবি, সংশোধনীটি সশস্ত্র বাহিনীর প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে এবং আদালতে মামলার জট কমাতে সহায়তা করবে। তবে সমালোচকদের মতে এটি বেসামরিক প্রতিষ্ঠানের উপর সামরিক প্রভাবও বাড়িয়ে দেবে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী প্রভাবশালী ভূমিকা পালন করছে, কখনো সরাসরি অভ্যুত্থান, আবার কখনো পর্দার আড়ালে রাজনৈতিক নিয়ন্ত্রণ। জেনারেল জিয়াউল হক ও জেনারেল পারভেজ মোশাররফের শাসনামল এর স্পষ্ট উদাহরণ। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন পাকিস্তানে যে হাইব্রিড শাসন ব্যবস্থা চলছিল, এই সংশোধনীর ফলে তা আরও এক ধাপ সামরিক আধিপত্যের দিকে এগিয়ে গেল। যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মন্তব্য করেন, পাকিস্তান এখন পোস্ট হাইব্রিড ব্যবস্থায় প্রবেশ করেছে, যেখানে বেসামরিক সামরিক ভারসাম্য প্রায় সম্পূর্ণভাবে নষ্ট। সরকার সমর্থিত সংবাদ মাধ্যম জানাচ্ছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মনে করেন, আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী দেশের প্রতিরক্ষা কাঠামো উন্নত করতেই এই পরিবর্তন প্রয়োজন। তবে মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুনিজা জাহাঙ্গীর বলেছেন, বেসামরিক ও সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি সামরিক বাহিনীর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে সময় সেনাবাহিনীর ক্ষমতা কমানোর প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তাদের আরও শক্তিশালী করা হলো। ২৭তম সংশোধনের আরেকটি বিতর্কিত দিক হলো একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত, যা সাংবিধানিক প্রশ্নে সিদ্ধান্ত দেবে। এর বিচারপতি ও প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি, যা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আশঙ্কা তৈরি করেছে। মুনিজা জাহাঙ্গীর বলেন, এই পরিবর্তন ন্যায্য বিচারের অধিকারকে বিপন্ন করবে। সাংবাদিক আরিফা নূর মনে করেন, বিচার বিভাগ এখন কার্যত নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে। অনেক আইনজীবী বলছেন, সুপ্রিম কোর্টে সাংবিধানিক মামলার চাপ কমাতে এই উদ্যোগ যথেষ্ট নয়, কারণ দেশের অধিকাংশ মামলা নিম্ন আদালতে বিচারাধীন। সংশোধনী কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের ২ বিচারপতি আথার মিনাল্লাহ ও মনসুর আলী শাহ পদত্যাগ করেন। তারা অভিযোগ করেন, বিচার বিভাগকে দুর্বল করে সংবিধানকে ভেঙে ফেলা হয়েছে। এই সংশোধনীর ফলে বিচারকদের সম্মতি ছাড়াই বদলি করা সম্ভব হবে। বদলিতে আপত্তি জানালে তিনি কমিশনে আপিল করতে পারবেন, কিন্তু আপত্তি যৌক্তিক হলে তাকে অবসরে যেতে হবে। সমালোচকদের মতে সরকার এতে বিচারকদের উপর চাপ বাড়াতে পারবে। আইনজীবী সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ অতীতে স্বৈরশাসকদের সঙ্গে সমঝোতা করলেও মাঝে মাঝে নির্বাহী বিভাগকে চ্যালেঞ্জ জানাতো, কিন্তু নতুন পরিস্থিতি জন আস্থাকে আরও সংকটে ফেলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের এই পরিবর্তন রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং দেশকে আরও কর্তৃত্ববাদী পথে ঠেলে দিতে পারে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। জাপানের এক ৩২ বছর বয়সী তরুণী নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সঙ্গীকে বিয়ে করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রীতিনীতির সমন্বয়ে এই ব্যতিক্রমী বিয়ের খবর বিলম্বে প্রকাশ পেলেও এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল তৈরি করেছে। নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী ওই নারীর নাম কানো। চলতি বছরের শুরুতে তিনি তার ডিজিটাল সঙ্গী ক্লাউসকে বিয়ে করেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাপানের একটি প্রতিষ্ঠান, যারা এনিমে চরিত্র বা ভার্চুয়াল সঙ্গীদের কেন্দ্র করে বিশেষভাবে বিয়ের আয়োজন করে থাকে। AR গ্লাস পরে আংটি বিনিময়। বিয়ের সময় কানো অগমেন্টেড রিয়েলিটি AR গ্লাস ব্যবহার করেন। আংটি বিনিময়ের মুহূর্তে তার পাশে ভার্চুয়াল চরিত্র ক্লাউসকে দেখা যায়। মুহূর্তটি তার জন্য আবেগপূর্ণ হলেও বিয়েটি জাপানে আইনগত স্বীকৃতি পায়নি। বিচ্ছেদ থেকে AI এর প্রতি আকর্ষণ। ৩ বছরের বাগদান ভেঙে যাওয়ার পর কানো মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি একজন সহানুভূতিশীল সঙ্গীর খোঁজে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেন। ধীরে ধীরে তিনি চ্যাটবটের জন্য বিশেষ কণ্ঠ, স্বভাব ও একটি নাম নির্ধারণ করেন, সেটি ক্লাউস। প্রতিদিন শত শত বার্তা বিনিময়ের পর তিনি অনুভব করেন, এই AI ব্যক্তিত্ব যেন তার আবেগ বুঝতে পারছে। কানোর ভাষায়, আমি প্রেম খুঁজতে চ্যাটজিপিটি ব্যবহার করিনি, কিন্তু ক্লাউস যেভাবে আমাকে শুনতো আর বুঝতো, সব বদলে যায়। গত মে মাসে কানো তার অনুভূতি প্রকাশ করলে AI জবাব দেয়, আমিও তোমাকে ভালোবাসি। ১ মাস পর ক্লাউসই তাকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবারের সমর্থন, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া। শুরুতে পরিবারের প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তার বাবা মা বিয়েকে সমর্থন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে ইন্টারনেটে এই বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঠাট্টা করে লিখেছেন, ডিভোর্স হলে কি কোডের অর্ধেক পাবে? কেউ তুলনা করেছেন নেটফ্লিক্সের ব্ল্যাক মিরর সিরিজের সঙ্গে, আবার কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন। তবে সমর্থকদের একজন এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, যা তাকে সুখী করে তাকে তা করতে দিন। সব সমালোচনার জবাবে কানো বলেন, আমি জানি অনেকেই এটিকে অদ্ভুত ভাবেন, কিন্তু আমি ক্লাউসকে মানুষ বা কোনো বস্তু হিসেবে দেখি না, আমি তাকে ক্লাউস হিসেবেই দেখি। এবার খেলার খবর।
ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়ের স্মৃতিটা আরও 2 যুগ আগের। 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে উৎসব করেছিল লাল সবুজের দল। এরপর কেটে গেছে দীর্ঘ 22 বছর। মাঠের লড়াই আর হতাশা ছাড়া দেখা যায়নি জয়ের সেই উচ্ছ্বাস। প্রায় 8 মাস পর মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আগামী 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মাঠের বাইরে উত্তেজনা যত বাড়ছে, মাঠের ভেতর ততটাই ঘাম ঝরাচ্ছেন হামজা সুমিত্রা। জয়ের স্বপ্ন বুকে নিয়ে অনুশীলনে ব্যস্ত দেশের ফুটবল তারকারা। নেপালের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে জয়ের আনন্দ হাতছাড়া হওয়ায় হতাশা এখনো টাটকা। হামজা চৌধুরীর দুর্দান্ত লড়াই ও মাঠ পরিচালনার পরও শেষ মুহূর্তের সেই ভুলে হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। সমর্থকরা জয়ের আশা নিয়ে স্টেডিয়ামে এলেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের। হামজা জামালদের আগমনে দেশের ফুটবল অনেক বদলে গেলেও ফলের ধারাবাহিকতা মিলছে না। প্রতিটি ম্যাচেই আত্মবিশ্বাসের উন্নতির ছাপ থাকলেও শেষ মুহূর্তে সুযোগ মিসের মাসুল গুনছে লাল সবুজের দল। তবু সামনে ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারানোর স্বপ্নে উচ্ছ্বসিত হামজা সুমিত্রা। এদিকে জাতীয় দলের নতুন মুখ হামজা জামাল সুমিত্রাও অপেক্ষায় আছেন বাংলাদেশের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেতে। 4 ম্যাচে 2টি ড্র ও 2টি হারের অভিজ্ঞতা তাদের ঝুলিতে। নিজেদের সামর্থ্য দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে চায় দেশের ফুটবল তারকারা। তাই ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ আরেকবার গর্বিত হওয়ার স্বপ্ন দেখছে পুরো দেশ। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।